নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটা প্রত্যেক প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তোমরা যারা যারা জিডিএসের জন্য অলরেডি আবেদন করে ফেলেছো তাদের জন্যও গুরুত্বপূর্ণ, এবং যারা যারা এখনও পর্যন্ত আবেদন করনি তাদের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ জিডিএসের রেজাল্টের ক্ষেত্রে কিছু নতুন কিন্তু রুলস ফলো করা হবে, যে রুলসগুলো কিন্তু তোমাদের জানা দরকার। কারণ এই রুলসগুলো যদি তুমি ঠিকমতো ফলো না করো, তাহলে যারা 50% নম্বর পেয়েছে তারা কিন্তু সিলেকশন পেয়ে যাবে, যারা 90% নম্বর পেয়েছে তারাও কিন্তু সিলেকশন পাবে না। এটা কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য। তো কী কী রুলসগুলো ফলো হবে এই বছরে সেগুলো কিন্তু সম্পূর্ণ জানতে পারবে, যেখানে ইউআর, এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান, তুমি যে কাজ থেকেই বিলং করো না কেন প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। আর একটা কথা বলবো, তোমরা অবশ্যই কিন্তু তোমরা মাধ্যমিকে কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো তোমরা দ্বিধা না করে প্রত্যেকে যা পার্সেন্টেজ মার্কস পাও না কেন সেটা অবশ্যই কিন্তু কমেন্টে লিখবে, ঠিক আছে? সেটা 50% হতে পারে বা তার কমও হলেও কিন্তু তোমরা সেটা লিখতে পারো, বা তোমাদের যদি 90% কি 90%-এর উপরে যদি থাকে সেটাও তোমরা লিখতে পারো। যে মার্কসটা তোমরা মাধ্যমিকে পেয়েছো অবশ্যই সেটা লিখবে, ঠিক আছে? তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি, কিন্তু মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো, কারণ ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সব সময় তোমাদের জন্য নিত্য নতুন বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশন প্রোভাইড করে থাকে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। ভিডিওতে যে যে তথ্যগুলো আমি দেবো সেগুলো মনোযোগ দিয়ে শোনো, কারণ এই তথ্যগুলোর ওপর ভিত্তি করে অনেক ক্যান্ডিডেট কিন্তু 50%, 60% এবং 70%-এও কিন্তু সিলেকশন পেয়েছে। এগুলো কিন্তু তোমাদের জানাটা দরকার, কারণ এই তথ্যগুলো জানলে তাহলেই কিন্তু তোমরা সঠিকভাবে আবেদনটা করতে পারবে। এবং যারা যারা আবেদন করে ফেলেছো তারাও কিন্তু এই জিনিসটা যারা সংশোধন করতে পারবে যে এটা আমরা ঠিক করেছি কি ভুল করেছি। তো দেখো, তোমাদের ইন্ডিয়া পোস্ট জিডিএস রেজাল্ট রুলস 2024, যার আবেদন কিন্তু এখনও পর্যন্ত চলছে। আবেদনের লাস্ট ডেট 5ই আগস্ট 2024, যেটা তোমরা জানো, এবং 6ই আগস্ট থেকে তোমরা এডিট বা মডিফিকেশন করতে পারবে। তো আমরা কতগুলো পয়েন্ট আমরা এখানে দেখব, যে পয়েন্টগুলো তোমরা দেখতে পাচ্ছ যে দ্য অ্যাপ্লিকেন্টস উইল বি শর্টলিস্টেড ফর এঙ্গেজমেন্ট অন দ্য বেসিস অফ এ সিস্টেম জেনারেটেড মেরিট লিস্ট। অর্থাৎ এই যে মেরিট লিস্টটা তোমাদের তৈরি হবে, তোমরা জানো এখানে যেহেতু কোনো রিটিন এক্সাম হবে না, কোনো ইন্টারভিউ নেই, তো সেক্ষেত্রে কি হবে, তোমাদের পার্সেন্টেজ অফ মার্কসের ভিত্তিতে তোমাদের এই মেরিটটা তৈরি হয়। তো এই মেরিটটা তৈরি হওয়ার জন্য তোমরা দেখবে যে 1 নম্বর মেরিট, 2 নম্বর মেরিট লিস্ট, 3 নম্বর মেরিট লিস্ট, 4 নম্বর মেরিট লিস্ট, এরকম কিন্তু মেরিট লিস্ট তোমাদের বেরোবে। তো এই মেরিট লিস্টটা কিন্তু কোনো ম্যানমেড নয়, অর্থাৎ কোনো মানুষ কিন্তু এটাকে কিন্তু তৈরি করছে না, বা এই লিস্টের তালিকাগুলো তৈরি হচ্ছে না, এগুলো সম্পূর্ণ সিস্টেম জেনারেটেড। তোমরা যে মার্কসটা তোমরা ইনপুট করছো সেই মার্কসটার ভিত্তিতে কিন্তু সেটাকে পার্সেন্টাইল করে কিন্তু এই মেরিটটা কিন্তু আসছে, ঠিক আছে? তো এগুলো মোটামুটি তোমরা জানো। এবং তোমাদের দ্বিতীয় যেটা থাকছে, মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ মার্কস অফ 10 এক্সাম, অর্থাৎ 10th মার্কসের ভিত্তিতে। সাথে সাথে তোমাদের কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পোস্ট প্রেফারেন্স। পোস্ট প্রেফারেন্স তুমি যত ভালোভাবে সাজাবে তার ভিত্তিতে কিন্তু তোমাদের সিলেকশানের কিন্তু অনেকটা চান্স থাকবে। সেটাও কিন্তু আমি তোমাদের বলবো সেটা কি অনুযায়ী ব্যাপারটা হয়। এবং তার সাথে আর একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে কাস্ট। কারণ তুমি যদি কোনো এসসি, এসটি বা ওবিসি বা ইডাব্লিউএস যদি এরকম যদি প্রার্থী হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমাদের জেনারেলের থেকে বেশি চান্স থাকবে, ঠিক আছে? তো এগুলো কিন্তু অনেকটা পরিমাণে ম্যাটার করে, কারণ সিলেকশনের জন্য অনেকগুলো ফ্যাক্টর কিন্তু কাজ করে। স্টেপ বাই স্টেপ আমি আদার্স ফ্যাক্টরগুলো তোমাদের সাথে আমি আলোচনা করব। পরবর্তী আমরা স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী দেখতে পাচ্ছ, পরবর্তী যে পয়েন্টটি সেটি হচ্ছে দ্য মেরিট লিস্ট ইন দ্য কেস অফ টাই। যদি কোনো কারণে ধরো টাই হয়ে যায়, বলছে অ্যামং দ্য অ্যাপ্লিকেন্টস the same then would be decided on the basis of following priority order। অর্থাৎ সেই অনুযায়ী তোমাদের কিন্তু প্রায়োরিটি অর্ডারগুলো চেক করা হবে। কি কি অর্ডার থাকবে সেটা দেখে নাও। ধরো তোমার, আমি এখানে এক্সাম্পল বলছি, ধরো এখানে তোমার নাম্বার 70, ঠিক আছে, এবং দ্বিতীয় যে ব্যক্তি তারও নাম্বার 70, তোমরা দুজনেই একই নাম্বার পেয়েছো, ওকে? তো এবার কি হবে, তোমার বয়স যদি 24 হয় এবং আরেকজন দ্বিতীয় যে ব্যক্তি তার বয়স যদি 25 হয়,
তাহলে কাকে আগে চান্স দেবে? যে 25 যার বয়স আছে, যে বয়সে বেশি তোমার থেকে, তাকে আগে চান্স দেওয়া হবে। এটা হয়ে গেল। এবার দেখো, যদি দেখা যায় যে তোমারও বয়স 24 এবং সেই ব্যক্তিরও বয়স 24, তাহলে সেক্ষেত্রে কি হবে? তখন তোমাদের জেন্ডার দেখা হবে, তুমি মেল ক্যান্ডিডেট না তুমি ফিমেল ক্যান্ডিডেট। যদি সে ফিমেল ক্যান্ডিডেট হয় এবং 24 বছর বয়স হয়, আর তুমি মেল ক্যান্ডিডেট এবং তোমার 24 বছর বয়স, তাহলে যে ফিমেল ক্যান্ডিডেট যার 24 বছর বয়স তাকে কিন্তু আগে চান্স দেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে পরবর্তী কন্ডিশন কি আছে? পরবর্তী কন্ডিশন হচ্ছে কাস্ট। সেখানে হচ্ছে ধরো তোমার বয়সও 24 বছর, ঠিক আছে, এবং তারও বয়স 24 বছর, তুমি একজন ফিমেল প্রার্থী এবং সেও হচ্ছে একজন ফিমেল প্রার্থী। সেক্ষেত্রে কি দেখা হবে? দুজনের ক্ষেত্রেই তো সেম আছে, অর্থাৎ জেন্ডারটাও সেম, বয়সটাও সেম। তো সেক্ষেত্রে তোমার কাস্ট দেখা হবে। কাস্ট মানে হচ্ছে তুমি 24 বছর, তুমি একজন ফিমেল প্রার্থী, কিন্তু তুমি একজন ইউআর মানে জেনারেল প্রার্থী। ওকে? আর এই যে প্রার্থীটা দেখতে পাচ্ছ 24 বছর ফিমেল প্রার্থী, সে কিন্তু একটা এসসি ক্যান্ডিডেট। তাহলে কাকে আগে চান্স দেবে? তাহলে যে 24 বছর ফিমেল প্রার্থী, সে যদি এসসি ক্যান্ডিডেট হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে সে কিন্তু আগে চান্স পাবে, মানে আগে সুযোগটা কিন্তু সে পাবে। তো এগুলো হচ্ছে তোমাদের কিন্তু টার্ম অ্যান্ড কন্ডিশনের মধ্যে এগুলো আছে, এই অনুযায়ী কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা মেরিটটা তৈরি হবে। তো এবার দেখো তোমাদের পরবর্তী কি আছে। পরবর্তী হচ্ছে, এবার দেখো ধরো 24 বছর বয়স তোমারও, তারও 24 বছর বয়স, দ্বিতীয় ব্যক্তিরও 24 বছর বয়স। এক্ষেত্রে তুমি ধরো ফিমেল প্রার্থী, সেও ফিমেল প্রার্থী, তুমি ইউআর ক্যান্ডিডেট, সেও এসসি ক্যান্ডিডেট, ঠিক আছে। তো এবার কি হবে? তারপরে কিন্তু যদি সেগুলো যদি ম্যাচ করে যায়, তখন কিন্তু প্রেফারেন্সগুলো দেখানো হবে। অর্থাৎ ধরো কন্ডিশন যদি এটা হয় যে তুমি একজন প্লেন ফিমেল প্রার্থী, এসসি ক্যান্ডিডেট, ওকে, কিন্তু যে ব্যক্তি আছে সে হচ্ছে, মানে ধরো তুমি এখানে ফিমেল প্রার্থী এবং এসসি ক্যান্ডিডেট, কিন্তু সে স্পেশাল ক্যাটাগরি থেকে বিলং করছে। স্পেশাল ক্যাটাগরি মানে হচ্ছে ট্রান্সজেন্ডার, ট্রান্স ওম্যান থেকে বিলং করছে, তাহলে সে কিন্তু আগে চান্স পাবে, তুমি কিন্তু চান্স পাবে না। এটাও কিন্তু কন্ডিশনে আছে। যেমন এখানে দেখতে পাচ্ছ সিরিজগুলো, যে এসটি ট্রান্স ওম্যান সে কিন্তু আগে সুযোগ পাবে, তারপরে এসটি ফিমেল ক্যান্ডিডেট সুযোগ পাবে, তারপরে এসসি ট্রান্স ওম্যান আগে সুযোগ পাবে, তারপরে এসসি ফিমেল ক্যান্ডিডেট সুযোগ পাবে, ঠিক আছে। এবার ওবিসির ক্ষেত্রেও কিন্তু ওবিসি ট্রান্স ওম্যান সুযোগ পাবে, তারপরে ওবিসি ফিমেল ক্যান্ডিডেট সুযোগ পাবে, তারপরে ইডাব্লিউএস ট্রান্স ওম্যান সুযোগ পাবে, তারপরে ইডাব্লিউএস ফিমেল ক্যান্ডিডেট সুযোগ পাবে, তারপরে হচ্ছে ইউআর ট্রান্স ওম্যান সুযোগ পাবে, তারপরে ইউআর ফিমেল সুযোগ পাবে। এটা হচ্ছে ফিমেলদের জন্য বলা হচ্ছে। ঠিক তেমনি মেল ক্যান্ডিডেটদের জন্যও কিন্তু এরকম লিস্ট দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ প্রথম প্রেফারেন্সে যে এসটি ট্রান্স মেল যদি সে থাকে, তাহলে সে আগে সুযোগ পাবে, তারপরে এসটি মেল ক্যান্ডিডেট সুযোগ পাবে, তারপরে এসসি ট্রান্স মেল ক্যান্ডিডেট সুযোগ পাবে, তারপরে এসসি মেল ক্যান্ডিডেট সুযোগ পাবে, তারপরে হচ্ছে ওবিসি ট্রান্স মেল আগে সুযোগ পাবে, তারপরে ওবিসি মেল সুযোগ পাবে, তারপরে ইডাব্লিউএস ট্রান্স মেল আগে সুযোগ পাবে, তারপরে ইডাব্লিউএস মেল ক্যান্ডিডেট সুযোগ পাবে, তারপরে ইউআর ট্রান্স মেল ক্যান্ডিডেট সুযোগ পাবে, তারপরে ইউআর মেল ক্যান্ডিডেট সুযোগ পাবে। অর্থাৎ বুঝতে পারছো তোমাদের ক্যাটেগরির মধ্যেও কিন্তু এই ট্রান্স মেল মানে স্পেশাল যে ক্যাটেগরি সেগুলোও কিন্তু চেক করা হবে। সেই স্পেশাল ক্যাটেগরি যদি চলে আসে, তাহলে কিন্তু তার আগে চান্স হয়ে যাবে, তোমার কিন্তু চান্স হবে না। তো এগুলো কিন্তু ম্যাটার করে। ওকে, পরবর্তী আমরা দেখে নিই পরবর্তী কী আছে। পরবর্তী হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ আদার্স কন্ডিশন, সেটা হচ্ছে ব্রাঞ্চ পোস্ট অফিস। তোমরা যখন প্রেফারেন্স সাজিয়েছো তখন অবশ্যই তোমরা লক্ষ্য করেছো যে পোস্টগুলো দেয়া আছে, কোন কোন পোস্ট আছে, ঠিক আছে। সেটা হচ্ছে এডিপিএম আছে, বিপিএম আছে, ঠিক আছে, ডাক সেবক আছে, ওকে। তো এই সব বিভিন্ন পোস্ট আছে এবং পাশাপাশি কিন্তু তোমাদের পোস্ট অফিসের নামও কিন্তু ছিল, ওকে। তো সেই পোস্ট অফিস অনুযায়ী কিন্তু তোমাদের ম্যাটার করছে সিলেকশনটা। যেখানে তুমি দেখবে অনেক ক্যান্ডিডেট আছে যাদের 50-এ কিন্তু কিছু কিছু পোস্ট অফিসের, আমি এটা তোমাদের বলতে পারি, কিছু কিছু পোস্ট অফিসে তোমাদের 50 নম্বর, 60 নম্বর, 70 নম্বরে কিন্তু সিলেকশন হয়ে গেছে, 60 নম্বর 70 নম্বরে কিন্তু সিলেকশন হয়ে গেছে। আবার কিছু জায়গায় যাদের 90 পেয়েছে তারাও কিন্তু সিলেকশন পায়নি, ঠিক আছে। তো এটা কিভাবে হয়েছে? এটা কিন্তু সেটা হয়েছে এই কারণে হয়েছে, ধরো তুমি এই পোস্ট অফিসে আবেদন করেছো,
যে পোস্ট অফিসে হয়তো 100 জন, তোমার মতো 100 জন আবেদন করেছে এবং এই 100 জনের নাম্বার তোমার থেকে অনেক বেশি। তারা হয়তো 96 পেয়েছে, কেউ 97 পেয়েছে, কেউ 99 পেয়েছে, এরকম ধরো নাম্বার পেয়েছে। আর তুমি কত পেয়েছো? তুমি পেয়েছো হয়তো সেখানে তুমি 95 পেয়েছো। তাহলে কে আগে চান্স পাবে? যে 99 পেয়েছে সে চান্স পাবে, ঠিক আছে, সেই পোস্ট অফিসে পেয়ে যাবে। কিন্তু যদি আমি অন্যথায় আমি আর একটা যদি পোস্ট অফিসে দেখি, এই যে পোস্ট অফিস, এই পোস্টটাতে কিন্তু তোমরা প্রেফারেন্স হিসাবে সাজাওইনি, প্রেফারেন্সটাকেই সাজাওনি, তাহলে সেক্ষেত্রে কী হবে? এই পোস্ট অফিসে ধরো কেউ আবেদনই করেনি, তখন সেখানে কি হবে? যে ধরো 70 কি 75 কি 80 পেয়েছে সেই ধরো চান্স পেয়ে যাবে। এরকম অনেক পোস্ট অফিস কিন্তু আগে 2023-এও কিন্তু গেছে, যেখানে কিন্তু 56তে সিলেকশন পেয়ে গেছে, ঠিক আছে, 56তে 67তে কিন্তু সিলেকশন পেয়ে গেছে। এটা আদার্স কিন্তু জোনেতে কিন্তু হয়েছে, এটা আমি ওয়েস্ট বেঙ্গলে বলছি না, আদার্স জোনেতে কিন্তু হয়েছে। এটা কেন হয়েছে? এই কারণে হয়েছে, অর্থাৎ যতগুলো প্রেফারেন্স আছে, এটা কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে যতগুলো প্রেফারেন্স আছে সবকটা কিন্তু তোমরা সাজাবে, তোমাদের কাস্টকে আগে প্রায়োরিটি দেবে, তারপরে কিন্তু তোমরা ইউআরএ বা অন্যান্যগুলো কিন্তু তোমরা দেবে, ঠিক আছে। কারণ তোমাদের কাস্টকে যদি তুমি প্রায়োরিটি না দাও, ধরো তোমাদের ইউআরের জন্য কাট অফ গেছে হচ্ছে, আমি বলছি সেটা ধরো 92 গেছে, ওকে। এবার তুমি কি এই 92-এ ফাইট করতে পারবে? পারবে না, কারণ তুমি ধরো এসসি ক্যান্ডিডেট, তোমার নাম্বার আছে হচ্ছে ধরো আমি বলছি সেটা হচ্ছে 89, তোমার নাম্বার আছে 89, তাহলে তুমি পারবে না এখানে। তাহলে এই যে 3 নম্বরের যে কমটা তুমি পাচ্ছ, এটা কিসের জন্য পাচ্ছ? তোমার কাস্টের ফেসিলিটির মানে তোমরা জন্য কিন্তু পাচ্ছ। তাহলে সেক্ষেত্রে তুমি যদি ইউআরকে যদি ওপরের দিকে সাজাও, তাহলে তো তুমি সেখানে ফেসে গেলে, তাহলে তো তোমার সেখানে কখনোই তোমার সিলেকশন হবে না। তার জন্যই বলেছি যে এসসি ক্যান্ডিডেট হোক, ওবিসি ক্যান্ডিডেট হোক, তোমাদের কাস্টকে আগে প্রেফারেন্স রাখবে, তারপরে কিন্তু তুমি ইউআর বা যেগুলো আছে সেগুলো কিন্তু তোমরা সাজাবে। এবং আর একটা কথা বলে দিচ্ছি, অনেকে বলছে 2, 3, 10টা এরকম প্রেফারেন্স দেওয়া যায়, যতগুলো প্রেফারেন্স আছে সেই অনুযায়ী কিন্তু তোমরা সাজাতে পারো, কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু এটাও মাথায় রাখতে হবে তোমাদের কাস্ট অনুযায়ী। এবং তুমি চাইলে দেখো, তুমি ধরো একজন এসসি প্রার্থী, তুমি একজন এসটি প্রার্থী, তুমি একজন ওবিসি প্রার্থী, তুমি কিন্তু তোমার কাস্টের প্রেফারেন্সও রাখতে পারবে, আবার প্লাস তুমি ইউআর পোস্টগুলোকেও সাজাতে পারবে। কিন্তু আমি কি বলেছি? আমি বলেছি প্রথমে তোমাদের কাস্টগুলোকে রাখবে, তারপরে তুমি ইউআর যে গুলোকে আনরিজার্ভগুলোকে পরে রাখবে, ঠিক আছে, প্রেফারেন্সে। এটা কিন্তু তোমাদের করতে হবে। তো এইগুলোই কিন্তু তোমাদের প্রেফারেন্সটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ, কারণ সিলেকশনের জন্য প্রেফারেন্স কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। কারণ তুমি যে পোস্ট অফিসে আবেদন করছো, সেই পোস্ট অফিসে যদি তোমার মতো যদি আরও 100 জন আবেদন করে, তাদের যদি নাম্বার বেশি থাকে, তাহলে কিন্তু সেখানে চান্স হয়ে যাবে। কিন্তু তুমি ধরো পোস্ট অফিস, সেই পোস্ট অফিসগুলোকে স্কিপই করে দিলে, তুমি ধরো 6টা কি 7টা পোস্ট অফিসে আবেদন করলে, এরকম অনেকে করছে। ধরো একটা লিস্টে 15টা মতো পোস্ট অফিস আছে, সে কিন্তু 10টাতে বা 12টাতে তার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু সে কিন্তু সিলেক্ট করতে পারতো, কিন্তু সে কী করছে? ভুল করে 6টা মতো সিলেক্ট করে দিয়ে চলে আসছে, মানে 6টা পোস্ট অফিস সিলেক্ট করছে, ঠিক আছে, প্রেফারেন্স হিসাবে সাজিয়ে চলে আসছে, মানে ব্যাপারটা ক্লোজ করে দিচ্ছে। তাহলে কি হলো? এই যে বাদবাকিগুলো তুমি সাজাতে পারতে, আরও যে তুমি 6টা যে পারতে, এই 6টাতে তোমার সিলেকশন হওয়ার কিন্তু চান্স থাকতো, সেই চান্সটা তুমি নিজেই বন্ধ করে দিচ্ছ। তার জন্যই বলছি প্রেফারেন্স কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং তোমরা যে পোস্ট অফিসে আবেদন করছো সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই পোস্ট অফিসে কত ফর্ম জমা পড়ছে তার উপরে কিন্তু অনেকটা ডিপেন্ড করছে। অনেক পোস্ট অফিস কিন্তু এরকম গেছে, ঠিক আছে, তার জন্যই এটা তোমাদের কাছে আমি শেয়ার করলাম। তো এই অনুযায়ী কিন্তু ব্যাপারটা হয়, ঠিক আছে। তো এগুলো তোমাদের কাছে আমি সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে বুঝিয়ে বললাম। তো আশা করি তোমাদের এই ব্যাপারটা, তোমাদের কনফিউশনটা দূর হয়ে গেছে। তো যদি ভিডিওটা ভালো লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে, কারণ এরকমই ইনফরমেটিভ তথ্য তোমাদের জন্য সবসময় আমি নিয়ে এসে থাকি। তো এখনের মতো এটুকুই, টাটা।